একটি গার্লস স্কুলের মেয়েরা একে একে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতেছে। আবার কিছু মেয়ে পুরো শহরে তাণ্ডব চালায়, যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানেই মেরে ফেলতেছে। কিন্তু কেন, কি এমন রহস্য রয়েছে এর পিছনে, তা জানতে হলে আপনাদেরকে সাথে থাকতে হবে ভিডিওটির শেষ অবধি পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্টে আবারও বাস 2 এর এক্সপ্লেন নিয়ে হাজির হলাম। যারা এখনও প্রথম পার্টটি দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে প্রথম পার্টটি দেখে আসবেন। তো আর এত বেশি কথা না বলে কানে হেডফোন গুঁজে ফোনটির সামনে নিয়ে বসে পড়ুন সিন স্টোরি বিডির আরও একটি নতুন ভিডিও দেখতে। গল্পের শুরুতে আমরা জিয়া ও অ্যানা নামের দুই বোনকে দেখতে পাই। তারা দুইজনে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গাড়ির সামনে বাবার সাথে বসার জন্য দুজনের মধ্যে দুষ্টুমিষ্টি ঝগড়া শুরু হয়। সিন কাট হয়ে আর দেখা যায় সকল বাবা মা তাদের সন্তানদের এনে স্কুল বাসে তুলে দিচ্ছে, আবার কিছু বাবা তাদের সন্তানদের গাড়িতে করে স্কুলে নামিয়ে দেয়। কিন্তু এই মেয়েটির বাবা তাকে স্কুলে নামিয়ে দিয়ে একটি রাগান্বিত হয়ে বলল, সোজা এখন ক্লাসরুমে যাবি, স্কুল শেষ হওয়ার সাথে সাথে আমি তোকে নেওয়ার জন্য আসব। যদি এদিক সেদিক ঘোরাঘুরি করতে দেখেছি তো তাহলে তোর হাত পা ভেঙে দিব। মেয়েটি নরম সুরে তার বাবাকে সরি বলে ক্লাসরুমে চলে আসে। স্কুলটির নাম জেএন হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। নাম থেকে বোঝা যায় এটি একটি নামি দামি স্কুল। স্কুলটির সিকিউরিটি অনেক হাই, আর একটু লেট হলে পানিশমেন্ট তো অবশ্যই রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হয়ে যায়। কয়েকটি ক্লাস শেষ হতে চলে আসে টিফিন টাইম। ক্যান্টিনে ঢুকতেই শুরু হয় চেঁচামেচি, গল্প গুজব আর বন্ধুত্বপূর্ণ আড্ডার হই হুল্লাস। কারো হাতে স্যান্ডউইচ, কারো হাতে জুস। মজা করতে গিয়ে একটি মেয়ের গায়ে খানিকটা জুস পড়ে যায়। মেয়েটি দ্রুত চলে যায় ওয়াশরুমে পরিষ্কার হওয়ার জন্য। এদিকে বাকিরা টিফিন শেষ করে বসে বসে গল্প করতেছিল। স্কুল লাইফের এই আনন্দগুলোই বেস্ট, স্মৃতিময় হয়ে রয়ে যায় জীবনের অ্যালবামে। বলতে গেলে হারিয়ে যাব সেই স্কুল লাইফের দিনগুলোতে, এজন্যই আমরা গল্পের দিকে ফোকাস করি। গল্প গুজব করতে করতে ক্যান্টিনের সকল মেয়ে হঠাৎ করে চুপচাপ হয়ে যায়। মুহূর্তের মধ্যে হাসি ঠাট্টা থেমে গিয়ে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। পুরো ক্যান্টিন একেবারে নিস্তব্ধ। হঠাৎ এমন পরিবেশ দেখে স্টাফরাও হতবাক হয়ে গেল। মেয়েগুলো প্রচণ্ড ঘামতেছে, তাদের দেখে মনে হচ্ছে নিঃশ্বাস নিতেও তাদের অনেক কষ্ট হচ্ছে। হঠাৎ করে একটি মেয়ে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটে পড়ে। স্টাফরা ছুটে গিয়ে মেয়েটি জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ঠিক তখনই ক্যান্টিনের দরজা দিয়ে ভিতরে একজন লোক প্রবেশ করে। মুখটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। ধীরে ধীরে সে সামনের দিকে এগিয়ে এসে বসে থাকা 10 জন মেয়েকে দাঁড়াতে বলল। সবাইকে অবাক করে দিয়ে মেয়েগুলো তার কথায় উঠে দাঁড়িয়ে গেল। লোকটি শান্ত গলায় বলল, এক এক করে সবাই সবার নাম বলো। মেয়েগুলো এক এক করে তাদের নাম বলতে থাকে। অজ্ঞাত সে লোকটি বলতে থাকে, এখন থেকে আমি যেটা বলবো তোমরা সেটাই করবে। মেয়েগুলো তার সাথে তাল মিলিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। তখনই পিছন থেকে একজন স্টাফ বলে ওঠে, আপনি কে ভাই সাহেব, এখানে কেন এসেছেন? কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে সোজা সেখান থেকে বাইরে চলে যায়। এরপরে একজন টিচার ক্লাসরুমে এসে পুরোপুরি অবাক হয়ে যায়। ক্লাসরুমে ব্যাগগুলো পড়ে রয়েছে, কিন্তু একজন ছাত্রীও ক্লাসরুমে নেই। ম্যাডাম মনে মনে বলতে থাকে, মেয়েগুলো কোথায় যে গেল? এ বলে সে বের হতে গেলেই জানালার পাশ দিয়ে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। ম্যাডাম জানালার কাছে গিয়ে উকি দিতেই তার হাত পা কাঁপতে শুরু হয়। ম্যাডাম দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে, আর আমরা দেখতে পাই ছাদ থেকে একটি মেয়ে ঝাঁপ দিয়েছে। নিচে পড়ে মেয়েটির শরীর কাঁপতে কাঁপতে নিথর হয়ে গেল। ম্যাডাম এই সব কিছু দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তখনই পাশ দিয়ে যেতেছিল সিকিউরিটি গার্ড। ম্যাডামের চিৎকারে সিকিউরিটি গার্ড দৌড়ে আসে সেখানে এবং চিৎকার করে ছাদ থেকে কাউকে নামতে বলে। গার্ড দ্রুত প্রিন্সিপালকেও সেখানে ডেকে নিয়ে আসে। প্রিন্সিপালও এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সিকিউরিটি গার্ড চিৎকার করে বলতে থাকে, এই মেয়েরা তোমরা নিচে নেমে আসো। তখনই সিন একটু জুম আউট হয়, আর আমরা দেখতে পাই ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে 9টি মেয়ে ঝাঁপ দেওয়ার জন্য। এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি করা উচিত সেটা কেউ বুঝে উঠতে পারছিল না। পুলিশকে ফোন করার বদলে প্রিন্সিপাল মেয়েগুলোকে বাঁচানোর জন্য সরাসরি ছাদে চলে আসে। তখন মেয়েগুলো তাদেরকে হাত ইশারা করে কাছে আসতে না করে দেয়, আর কাঁদতে কাঁদতে বলে, যেখানে আসছেন ম্যাডাম সেখানে দাঁড়ান, আমাদের কাছে আসলে আমরা ঝাঁপ দিতে বাধ্য হব। ম্যাডাম বলে, আরে কি হয়েছে, তোমরা নিচে নেমে আসো প্লিজ, এমনটা করো না। তখন একটি মেয়ে বলে, আঙ্কেল বলেছে 3টার সময় আমাদেরকে ঝাঁপ দিতে হবে, আমরা মরতে চাই না, আমরা বাঁচতে চাই। এ বলে মেয়েগুলো হাউমাউ করে কান্না করতে থাকে। প্রিন্সিপাল ম্যাম জিজ্ঞাসা করে, কে আঙ্কেল, কার কথা বলছো তোমরা?
মেয়েগুলো বলে আমরা জানি না ম্যাম, আপনারা আমাদের কাছে আসবেন না প্লিজ, আঙ্কেল বলেছে, তাই আমরা জাপ দিতে হবে। হাজারবার বোঝানোর পরেও প্রিন্সিপাল ম্যাম মেয়েগুলোকে নিচে নামাতে পারলেন না। হঠাৎ গার্ড একটি মেয়েকে টেনে নামাতে গেলে মেয়েটি সত্যি সত্যি ছাদ থেকে লাফ দিয়ে দেয়। এরপরে ঘড়ি কাটা 3টায় পৌঁছাতেই সবগুলো মেয়ে একে একে ছাদ থেকে লাফ দিয়ে দেয়। এমন নৃশংস দৃশ্য দেখে ম্যাডাম পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। চোখের সামনে একে একে ঝরে গেল 10টি পান। সিন এখানেই কাট হয় আর আমরা আথারবা আর আরিয়াকে দেখতে পাই। 12 বছর হয়ে গেল, সে এখনও ওই বশীকরণের হাত থেকে মুক্তি পায়নি। যারা প্রথম পার্টি দেখেছেন তারা অবশ্যই জানেন, আর যারা দেখেননি তারা ডিসক্রিপশন থেকে প্রথম পার্টি দেখে আসবেন। 12 বছর ধরে সে এভাবেই হেসে চলেছে, চলাফেরা করতে পারে না, হুইল চেয়ারে তাকে বসে থাকতে হয়। আরিয়ার সকল কাজকাম তার বাবাই করে দেয়। আরিয়াকে খাবার খাওয়ানো শেষ হলে কিচেনে আসতে দেখে আরিয়ার খাবার শেষ হয়ে গিয়েছে। এই জন্য সে গাড়ি নিয়ে চলে আসে শপে খাবার নেওয়ার জন্য। শপিং মলে বিল পে করার সময় টিভিতে স্কুলে সে ঘটনাটি দেখতে পেল। প্রিন্সিপাল ম্যাম কান্নায় ভেঙে পড়েন আর নিউজ রিপোর্টারদের সামনে বলতে থাকেন, মেয়েগুলো শুধু বলেছিল আঙ্কেল বলেছিল জাপ দিতে হবে, কেউ আমাদেরকে বাঁচাতে আসলে আমরা জাপ দিয়ে দিব। নিউজটি দেখে আথারবা দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং অন্ধকার একটি ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। আর এখানেই আমরা প্রতাপকে দেখতে পাই। প্রতাপ হলো সেই ব্যক্তিটি যে তার মেয়েকে বশীকরণে বন্দি করে রেখেছে 12টা বছর ধরে। আর শেষে আথারবা তার জিভ কেটে তাকে এই ঘরে বন্দি করে রেখেছে। আথারবা প্রতাপকে ডেকে তুলে জিজ্ঞাসা করে, কে কে আর তোমার মতো এই বশীকরণ জানে? প্রতাপ কিছুই বলে না, শুধু হাসতে থাকে। এদিকে পুলিশ স্কুল গেটে ব্যারিকেড দিয়ে দেয়। প্রচুর গার্জিয়ান সেখানে ভিড় করেছে তাদের সন্তানদের জন্য। ভিতরে ঢুকতে চাচ্ছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিতরে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। পুলিশেরা অ্যাম্বুলেন্সে করে বডিগুলো সেখান থেকে একে একে বের করে নিয়ে যায়। ক্যান্টিনে যে মেয়েটির জামায় জুস পড়েছিল সে মেয়েটি শুধু খাবার মিস করেছে, এজন্য সে ওই বশীকরণের হাত থেকে মুক্তি পেয়েছে। আসলে বশীকরণটি করা হয়েছে খাবারের মাধ্যমে। মেয়েটি প্রিন্সিপাল ম্যামকে বলতে থাকে, জামাটি পরিষ্কার করার জন্য আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি ক্যান্টিন একেবারে চুপচাপ। সবার চোখে মুখে ভয়ের একটা চাপ দেখা যায়। ভিতর থেকে সবাই যেন চটপট করতেছে। এমন দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ি। একজন অফিসার তাকে জিজ্ঞাসা করে, কোনো অচেনা লোককে তুমি দেখেছ? মেয়েটি বলে, না স্যার। তখন একজন কনস্টেবল জানায়, কম্পাউন্ড ছাড়া সমস্ত সিসিটিভি বন্ধ আছে। অফিসার সকল মেয়েকে ক্যান্টিনে আটকে রাখতে বলে। একটু পরে অফিসার ক্যান্টিনে এসে সকল মেয়েকে বলতে থাকে, তোমরা একদমই ভয় পাবে না, তোমরা একটু শান্ত হও, আমি তোমাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, এরপরে সবাইকে বাড়িতে ফিরিয়ে দিব। তখন একটি মেয়ে অফিসারের কাছে এসে বলে, আঙ্কেল আপনাদেরকে একটি মেসেজ দিয়েছে। অফিসার জিজ্ঞাসা করে, কি মেসেজ? মেয়েটি বলে, আপনাদেরকে প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করতে হবে। যদি প্রতাপ আঙ্কেলকে খুঁজে না পান তাহলে শহরের দশা আরও খারাপ হবে। যে 10টি মেয়ে ছাদ থেকে জাম্প দিয়েছে এটা তো কেবলমাত্র শুরু। প্লিজ স্যার, প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করুন আর আমাদেরকে বাঁচান। এরপরে সে বাকি মেয়েগুলোর দিকে ঘুরে বলল, গার্লস, আমি তো প্রথম মেসেজটা দিয়ে দিয়েছি, এবার আমরা শুরু করি। সেই মুহূর্তে সমস্ত মেয়েরা প্রচণ্ড হিংস্রভাবে বাইরে বের হয়ে এলো। বের হওয়ার সময় পুলিশ ম্যাম সবাইকে মারতে থাকে এবং কি গেটের বাইরে তাদের বাবা মা দাঁড়িয়েছিলেন, কিন্তু মেয়েগুলো তাদের উপরেও হিংস্র জানোয়ারের মতো হামলা করে। বের হয়ে পড়ে শহরের রাজপথে। শহরের বাস, ট্রেন, রাস্তাঘাটে যাকে যেখানে পাচ্ছে তাকেই সেখানে মেরে ফেলতেছে, যেন তাদের শরীরে ভয়ঙ্কর কোনো আত্মা বশ করেছে। এখানে কিছুটা আমরা জম্বি মুভির ভাইব পেলাম। অফিসার তার টিমকে বলে, শহরের প্রতিটা পুলিশ স্টেশনে এই স্কুল ড্রেসে পড়া মেয়েগুলো ছবি পাঠিয়ে দাও, তাদেরকে যেখানে পায় সেখানে যেন গ্রেপ্তার করে ফেলে, আর পুরো স্কুলটি ঘেরাও করে রাখো যেন কেউ বাইরে যেতে না পারে। আথারবা নিউজটি দেখতে পাই শহরের এনজে স্কুলের আশেপাশে এলাকা বন্ধ করে দিয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। মেয়েগুলো পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা কোনো এক প্রতাপ আঙ্কেলকে খুঁজতে বলেছে। তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত মেয়েগুলো শহরের আনাচে কানাচে এমন তাণ্ডব চালাবে। কিন্তু কে প্রতাপ? পুলিশ প্রশাসন তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। নিউজটি শুনে সে কিছু একটা ভেবে গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং ফিরে আসে কয়েকটা বক্স নিয়ে। আথারবা এই বক্সগুলো বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দেয় এবং সে একটি বক্স প্রতাপের রুমেও রাখে। এরপরে সে প্রতাপকে শক্তভাবে শিকল দিয়ে বেঁধে দরজা লক করে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। শহরটি তখন অন্ধকার চাদরে ঢেকে গিয়েছে।
এদিকে ক্যান্টিনের ভিতরে মেয়েদের বাবা মা তাদেরকে বুঝিয়ে বাড়ি নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু মেয়েগুলো প্রতাপ আঙ্কেলকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোথাও যাবে না। পুলিশ এবং বাবা মারা হতাশ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ বুঝে উঠতে পারছে না আসলে এখানে কি ঘটতেছে। তখন একটি মেয়ে বলে ওঠে, স্যার আপনাদের কাছে আর মাত্র 5 মিনিট আছে, প্লিজ প্রতাপ আঙ্কেলকে খুঁজে বের করুন। পুলিশটি একটু অবাক হয়ে বলে, 5 মিনিট পর কি হবে? মেয়েটি বলে, যা হবে তা আপনাদের কল্পনার বাইরে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় আথারবা। আথারবা মেয়েটির কাছে গিয়ে বলে, প্রতাপ আমার কাছে, এখনও সে বেঁচে আছে। তবে প্রতাপকে পাওয়ার পরে কি হবে সেটা কি তোমার আঙ্কেল জানিয়েছে? এই সব কিছু শুনে অফিসার কিছুটা বিরক্ত হয়ে বলে, আরে কি প্রতাপ, কি হয়েছে এখানে? আমাকে একটু বলো, বাবা মাদের দেখিয়ে বাচ্চাদের এই অবস্থা, আসলে কি হচ্ছে এখানে? আথারবা বলে উঠে, বশীকরণ। এই সকল মেয়েদের উপরে বশীকরণ করা হয়েছে, আর যে এটা করেছে সে একজন রাক্ষস। তোমরা যতই কাঁদবে, যন্ত্রণায় ছটফট করবে, ততই ওই শয়তান আনন্দ পাবে। আর সে যাই বলবে তাই করবে এই মেয়েগুলো, কেউ তাদেরকে আটকাতে পারবে না। আর যারা আটকানোর চেষ্টা করবে তারাই তার মুখোমুখি হবে। তোমরা শুধু তাদের কষ্ট দেখবে, আর চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। তবে তাদের চোখের দিকে তাকালেই বুঝবে তাদের চোখ বলতেছে আমাকে বাঁচাও, কিন্তু তোমরা চাইলেও তাকে বাঁচাতে পারবে না। পুলিশ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, কি করে এইসব কিছু আটকানো যাবে? উত্তরে আথারবা বলেন, কেউ আটকাতে পারবে না। তখন প্রিন্সিপাল ম্যাম বলে উঠে, আটকানো যাবে। আপনি না বলেছেন আপনার কাছে প্রতাপ রয়েছে, তো তাকে এখানে নিয়ে আসলে তো এইসব কিছু বন্ধ হয়ে যাবে। এবং দৌড়ে গিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করে, প্রতাপ আঙ্কেলকে এখানে নিয়ে আসলে এইসব কিছু কি বন্ধ হবে? বলো, বন্ধ হবে? তখন আথারবা বলে, প্রতাপ একজন রাক্ষস, তার মতো আরেকজন রাক্ষস যদি থাকে তাহলে সে এখানে আছে। এটা শুনে সবাই আশেপাশে দেখতে থাকে। তখনই দেখা যায় দেয়ালের এক কোণায় চুপচাপ করে একটি লোক বসে আছে। মেয়েগুলো তাকে আঙ্কেল বলছিল। লোকটি ধীরে ধীরে বেরিয়ে এসে বলল, প্রতাপ ভাই তোমার কাছে, তাই না? আচ্ছা 5 মিনিট দাঁড়াও, আমি ওদের সাথে আগে কথা বলিনি। এরপরে লোকটি মেয়েদের বাবা মায়ের সামনে এসে বলতে থাকে, তোমাদের মেয়েদেরকে একমাত্র এখন শুধু আমি বাঁচাতে পারি, তাদের গার্জিয়ান আমি, তাদের মিত্রও আমি। কি তোমাদের রাগ হচ্ছে? আমাকে মারতে চাও? কিন্তু এভাবে কেউ আমার কিছুই করতে পারবে না। আমার শরীরে যদি একটা আছড়ও আসে, তোমাদের মেয়েরা তোমাদেরকে ছাড়বে না, এমনকি তারা নিজেদের জীবনকেও ঝুঁকিতে ফেলবে। তখন লোকটি চিৎকার করে বলে, এখানে যে ছুরিগুলো ছিল সেগুলো কোথায়? একটি মেয়ে একটি ছুরি এনে তার হাতে দেয়। লোকটি বলে, হাতে শিরা কাটো। মেয়েটি তাই করলো, নিজের হাতে শিরা নিজেই কেটে ফেললো। মেয়েটির বাবা মা তাকে আটকানোর চেষ্টা করেও তাকে আটকাতে পারে না। লোকটি বলে, যদি কেউ তোমাকে আটকাতে আসে তাহলে তুমি বারবার নিজেকে আঘাত করতে থাকবে। মেয়েটি তাই করে, কেউ তাকে আটকাতে আসলে নিজেকে বারবার আঘাত করতে থাকে। তখন সুযোগ বুঝে পুলিশ অফিসারটি বন্দুক বের করে তাকে গুলি করতে যায়, কিন্তু একটি মেয়ে সেটা বুঝতে পেরে ছুরি দিয়ে বারবার অফিসারের পেটে আঘাত করে এবং বন্দুকটি কেড়ে নেয়। লোকটি অফিসারের দিকে তাকিয়ে বলল, বললাম না আমার কিছুই করতে পারবে না, আমার কিছু করতে আসলে মেয়েরা তোমাদেরকে মেরে ফেলবে। লোকটি সেখান থেকে সকল বাবা মা, টিচার ও পুলিশদের চলে যেতে বলে, কিন্তু তারা কেউ সেখান থেকে যেতে চায় না। তখন সে বন্দুক হাতে থাকা মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি বন্দুক চালাতে পারো? মেয়েটি বলে, না আঙ্কেল। লোকটি চিৎকার করে বলে, এখানে এমন কোনো মেয়ে আছো যে বন্দুক চালাতে পারো? তখন একটি মেয়ে হাত তোলে। লোকটি মেয়েটিকে তার কাছে ডেকে নেয় এবং বলে, যারা এখান থেকে বের হবে না তাদেরকে এক এক করে গুলি করে মেরে ফেলো। শুরুটা করো তোমার বাবা মা থেকে। মেয়েটি তার বাবা মাকে বাইরে যেতে বলে, কিন্তু তারা যেতে চায় না। এই কারণে সে তার বাবা মাকে গুলি করে মেরে ফেলে। বাকিদের উপরে গুলি চালাতেই যাবে, তখন আথারবা ম্যাম এবং গার্জিয়ানদের বলে, বের হয়ে যান আপনারা এখান থেকে, আমার তার সাথে কিছু কথা আছে। সবাই বের হয়ে গেলে আথারবা ধীরে ধীরে লোকটির কাছে এসে বলে, প্রতাপ আমার কাছে আছে। আজকে 12 বছর আমি তাকে আমার মেয়ের বশীকরণের অপরাধে বন্দি করে রেখেছি। এখন তার যে অবস্থা, সে প্রতিদিন আমার কাছে মৃত্যু ভিক্ষা চায়, কিন্তু তারপরও এখনও আমি তাকে মারিনি। এই মেয়েগুলো আমার কেউ নয়। আমি জানি এরা বেঁচে গেলেও তাদের জীবন মৃত্যুর মতো ভয়ঙ্কর হবে, তাই ওদের মেরে কেটে জ্বালিয়ে দাও, এতে আমার কিছুই যায় আসে না। 12 বছর ধরে আমার মেয়ের এই অবস্থা দেখে আমি তোদের থেকেও শয়তান হয়ে গেছি। তুই যাই কিছু করিস না কেন, আমি কিন্তু প্রতাপকে ছাড়বো না। লোকটি একটু অবাক হয়ে বলল, তাহলে তুই কি করলে প্রতাপকে ছাড়বি?
আথারবা বলে আমি তাকে একটি কারণে ছাড়তে পারি, যদি এই বশীকরণ থেকে আমার মেয়েকে মুক্তি করতে পারিস। লোকটি তার কথায় রাজি হয়ে গেল এবং প্রিন্সিপাল ম্যামকে ডেকে বলে আমি দুটি স্কুল বাসে করে মেয়েদের নিয়ে ওর সাথে যাব, ভুলেও কেউ আমাকে ট্র্যাক করবেন না, আর গার্জিয়ান টিচারদের একটি ঘরে বন্দি করে রাখবেন। আমি যাওয়ার সময় কোনো ধরনের অশান্তি চাই না। পুরো স্কুল গেট ক্লিয়ার করে দেওয়া হয়, গার্জিয়ান এবং পুলিশদের একটি ঘরে বন্দি করে রাখা হয়। লোকটি দুটি স্কুল বাসে করে মেয়েগুলোকে নিয়ে রওনা দেয় আথারবার বাড়ির উদ্দেশ্যে। বাসের মধ্যে সে আথারবাকে বলে আমার দাদাকে এদিক সেদিক কত জায়গায় না খুঁজেছিলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি, তাই দাদাকে খুঁজে বের করার জন্য আমাকে এই পথটা বেছে নিতে হলো। আর দেখো কাজ হয়ে গেল, আমাকে আমার দাদার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বিদ্যা শিখতে হবে। এই বশীকরণের বিদ্যায় আমি 99% হলে দাদা 100%। এভাবে কথা বলতে বলতে স্কুল বাসগুলো আথারবার বাড়িতে এসে পৌঁছায়। লোকটি কিছু মেয়েকে বাড়ির আশেপাশে নজর রাখতে বলে আর কিছু মেয়েকে সাথে নিয়ে চলে আসে আরিয়ার রুমে। আরিয়াকে দেখে লোকটি বলে 12 বছর ধরে সে কি এভাবেই হাসতেছে? আথারবা বলে হ্যাঁ। লোকটি বলে এটা আমার ভাইয়ের পাওয়ার, এবার দ্রুত তুমি আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো, তবে আমি তোমার মেয়েকে সুস্থ করার ব্যবস্থা করতেছি। এরপরে লোকটিকে প্রতাপের কাছে নিয়ে আসে। প্রতাপের এমন অবস্থা দেখে লোকটি বলতে থাকে তুই তো আমার থেকেও বড় রাক্ষস রে, তার হাত পায়ের বাঁধন খুলে দে, এখনই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আথারবা বলে আগে আমার মেয়েকে সুস্থ করে দে, তারপর। লোকটি বলে যা তোর মেয়েকে প্রতাপের কাছে নিয়ে আস। আথারবা আরিয়াকে হুইল চেয়ারে করে নিচে নিয়ে আসে। তখন লোকটি বলে প্রতাপের কাছে কি কোনো ধার দেনা আছে, কিংবা ওর কাছ থেকে তুমি কিছু নিয়েছ? লোকটি বলে এটা কিভাবে সম্ভব, একমাত্র ঋণী পানে বশীকরণ এত বছর পর্যন্ত ধরে রাখতে। এই যে মেয়েগুলোকে আমি বশীকরণে রেখেছি, আমার চোখের আড়ালে যদি তারা বাবা মার কাছে গিয়ে কথা বলতো তাহলে বশীকরণ কেটে যেত। নিশ্চিত প্রতাপের কাছে তোমার কোনো ধার দেনা আছে, ঠিক করে মনে করে বলো। আথারবা তখন গভীরভাবে ভেবে বলে হ্যাঁ, সে আমাকে একবার চা খাইয়েছিল আর তার বিল সে নিজে দিয়েছিল। লোকটি জিজ্ঞাসা করে বিল কেমন হবে? আথারবা বলে 10 রুপি। লোকটি বলে তো দিয়ে দে 10 রুপি আমার ভাইকে, তবে তোর মেয়ে এই বশীকরণ থেকে মুক্তি পাবে। প্রতাপের কিছুতেই জ্ঞান ফিরছিল না। অনেক কষ্ট করে আথারবা তাকে উঠে বসায় এবং অনেক কষ্ট করে তার হাতে একটি 10 রুপির নোট দিয়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যে আরিয়ার বশীকরণ কেটে যায়। দীর্ঘ 12 বছর পরে সে হাসি মুখ থেকে নরমাল হয়। বাবাকে জড়িয়ে ধরে মন খুলে কান্না করে। তখনই সে তার বাবার পিছনে প্রতাপকে দেখতে পায়। প্রতাপকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে আরিয়া খুব অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। আথারবা দ্রুত তাকে সে রুম থেকে বাইরে নিয়ে আসে। তখন লোকটি বাইরে এসে বলে এবার তো প্রতাপের হাত পায়ের বাঁধন খুলে দাও। আথারবা চাবিটি দিয়ে দেয় এবং সে তার মেয়েকে শান্ত করা নিয়ে ব্যস্ত। লোকটি প্রতাপের হাত পায়ের বাঁধন খুলে বলে আমাকে চিনতে পেরেছ? আমি তোমার ছোট ভাই রাজনাথ, আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু প্রতাপ হাত ইশারা করে তাকে বোঝাতে চায় যে সে কথা বলতে পারে না এবং তার জিভ কাটা, কিন্তু রাজনাথ তার ইশারাটি বুঝতে পারে না। তখন প্রতাপ আবারও ইশারা করে দেখায় তার জিভ কেটে ফেলা হয়েছে, যার কারণে সে কথা বলতে পারছে না। এবার রাজনাথ তার ইশারাটি বুঝতে পারে। রাজনাথ রেগে গিয়ে আথারবাকে মারতে থাকে আর বলে যেটার জন্য আমি তোর মেয়েকে ঠিক করে দিয়েছিলাম সেটাই তো এখন আমার হবে না, দাদাকে আমার কোনো কাজে লাগবে না। সে যদি কথাই না বলতে পারে তাহলে আমি তার থেকে মন্ত্র শিখব কি করে? এই কথা বলে সে আরিয়াকে হুইল চেয়ারের থেকে একটি লাথি মেরে নিচে ফেলে দেয় আর বলে তোর মেয়েকে আমি ছাড়বো না। আথারবা বলে আমার মেয়ের কোনো ক্ষতি হলে তোর অবস্থাও প্রতাপের মতো হবে। কথাটি শুনে সে একটু হেসে বলে তোর মতো তুচ্ছ মানুষ আমার কিছুই করতে পারবে না। তখন আথারবা হাতে থাকা ঘড়িটির মধ্যে ক্লিক করতেই বাড়ির চারপাশ থেকে একটি সাউন্ড তাদের কানে এসে লাগে। আসলে আথারবা ইলেকট্রনিক দোকান থেকে অনেকগুলো সাউন্ড বক্স এনে বাড়ির চারপাশে রেখে দিয়েছে। সাউন্ডের শব্দ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে সে মাটিতে লুটে পড়ে। তখন আথারবা রাজনাথকেও প্রতাপের মতো শিকল দিয়ে বেঁধে ফেলে এবং প্রতাপের মতো তারও জিভ কেটে দেয়। এমনটা করা হয়েছে যেন সে ভবিষ্যতে কারো প্রতি বশীকরণ আর না করতে পারে। পরের দিন সকালে দেখা গেল পুলিশ অফিসার সে এখনও বেঁচে আছে এবং প্রিন্সিপাল ম্যাম আথারবার বাড়িতে এসেছে তার সাথে কথা বলে লোকটিকে পুলিশ কাস্টাডিওতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আথারবা বলে কোনো পুলিশ কিংবা জেল তাদেরকে এমন শাস্তি দিতে পারবে না যা আমি দিচ্ছি, এই জন্যই তারা আমার কাছে থাকুক। আর এখানে এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। যদিও এটা সত্য না, তবুও আমাদের আশেপাশে খোঁজ নিলে এমন ঘটনা অনেক পাওয়া যাবে। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন ভয়ঙ্কর ত্রান্তিক।
তো বন্ধুরা, আপনাদের সাথে যদি এমন ঘটনা ঘটে থাকে তো কমেন্ট বক্স তো খোলা রয়েছে। নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি না, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।